আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা খাতের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আর টিভির স্টুডিওতে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী এবং বাংলাদেশের হেলথ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি তৌফিক মারুফ। দর্শক, গত 31 ডিসেম্বর রাজধানীর একটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অতিরিক্ত অ্যানেস্থেশিয়া প্রয়োগের ফলে মৃত্যু হয় শিশু আয়নের। পরবর্তীতে জানা যায় হাসপাতালটির যথাযথ লাইসেন্সই ছিল না। খোদ রাজধানীতে কর্তৃপক্ষের নাকের ডগায় এমন কয়েকশো অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গজে উঠলেও অজানা কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কিংবা ব্যবস্থা নেওয়া যায় না। আর সারা দেশে ঠিক কতগুলো অনিবন্ধিত অবৈধ ক্লিনিক, হাসপাতাল রয়েছে তার তথ্য নেই খোদ স্বাস্থ্য অধিদপ্তরের কাছেও। ফলে ভুল চিকিৎসা, ভুল ডায়াগনোসিস, মাত্রাতিরিক্ত ওষুধ, অপ্রয়োজনীয় সার্জারি, ভুল সার্জারি, এমনকি অপচিকিৎসার শিকার হয়ে রোগীদের মৃত্যুও ঘটছে মাঝে মাঝে। সম্প্রতি মহামান্য আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠানের সংখ্যা জানতে চেয়েছে। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনের তথ্য বলা হয়েছে, সারা দেশে অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা 1027টি, আর লাইসেন্স আছে 15,233টি প্রতিষ্ঠানের। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠানের সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি। বিভিন্ন সময়ের অভিযানে দেখা গেছে অনলাইনে আবেদনের পর স্বাস্থ্য বিভাগের একটি টোকেন নিয়ে কেউ বা আবার সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নিয়ে ক্লিনিক খুলে বসেছে, কেউ আবার অনলাইনে আবেদন করে সেই কপি ঝুলিয়ে রেখে চালিয়ে যাচ্ছে চিকিৎসা। এসব অবৈধ প্রতিষ্ঠানের চিকিৎসা দিচ্ছেন সরকারি চিকিৎসকরাই। অবৈধ নিবন্ধনহীন ক্লিনিক, হাসপাতাল বন্ধে নানা সময় অভিযান পরিচালিত হলেও তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না, বরং সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এমন একটি চিত্রকে সামনে রেখে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক বন্ধের পাশাপাশি দেশের চিকিৎসা খাতে শৃঙ্খলা ফেরাতে করণীয় নিয়েই আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব তৌফিক মারুফ, সরকারি হিসেবে দেশে অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা 1027টি। এই সংখ্যা কতখানি সঠিক বলে আপনি মনে করেন? না, এটি মোটেই সঠিক না। সঠিক না এই কারণে যে আমরা জানি যে যারা এইটি মনিটরিংয়ের দায়িত্বে আছেন, স্বাস্থ্য অধিদপ্তরের যে হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগ, তাদের সঙ্গে আমাদের কথা হয় এবং আমরা জানি যে সেখানে জনবল খুবই কম, মাত্র 10 জন জনবল নিয়ে এই সারা দেশের কার্যক্রমটা তাদের দেখতে হয়। এখন তারা কয়েকবার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন যে এই জনবল বাড়ানোর জন্য। আমি একটু পেছনে যাই যে এই যে স্ট্রাকচারটা আছে স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের, এটি কিন্তু যখন করা হয়েছিল তখন দেশে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা কত ছিল, এই কাঠামোটি যখন করা হয়েছে। তো এই মাঝখানে গত 15 বছর, 20 বছর বা 30 বছর যদি আমরা ধরি, এই সময়ের মধ্যে কয়েক হাজার হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকের তৈরি হয়েছে। এখন এই জায়গাটিতে আমরা একটা ইন্ডিকেটর ধরি যে বাংলাদেশের চিকিৎসার পরিবেশের কিংবা চিকিৎসা অবকাঠামোর প্রাইভেট সেক্টরে অনেক উন্নতি হয়েছে। এটি অবশ্যই দৃশ্যমান উন্নতি হয়েছে, সুযোগ বেড়েছে, কিন্তু এই সুযোগটা মনিটরিং করার জন্য যে জনবলের দরকার সেটি যদি না থাকে তাইলে কি হবে আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরুন এখন যে 1027টির কথা বলা হচ্ছে, এগুলোর বাদেও অনেকগুলো আবেদন জমা আছে। আবেদন জমা মানে কি? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আবেদন অ্যাপ্রুভ না হয়, কনফার্ম না হয়, আমি আপনার এখানে আবেদন করলাম, তো আবেদন যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ না করবেন সেটি কি কার্যকর হিসেবে ধরা হবে? নিশ্চয় হবে না। তো স্বাস্থ্য খাতের, সেবা খাতের বা চিকিৎসা খাতের বিষয়টি অন্য 5টি বিষয়ের মতো না, এটি আরও বেশি সেন্সিটিভ। বাংলাদেশে প্রাইভেট সেক্টরের চিকিৎসা খাতে যারা ব্যবসা করছেন, সেটি হাসপাতাল হোক, ডায়াগনস্টিক সেন্টার হোক, ক্লিনিক হোক, যে নামেই আমরা বলি না কেন, এইগুলার মালিকানায় এবং সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো না কোনোভাবে চাকরিজীবী আর মালিকানা শেয়ারে হোক, একক মালিকানা হোক, এর সঙ্গে চিকিৎসকরা জড়িত আছেন। তো এখন আবেদনের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে দেয়া আছে যে চিকিৎসক লাগবে, সেখানে এই যন্ত্রপাতি লাগবে, এই যন্ত্রপাতির জন্য এতজন রেশিও অনুযায়ী টেকনোলজিস্ট লাগবে, এতজন এই লাগবে, অবকাঠামো এই লাগবে। তো আমি আবেদন করলাম, করার পরে ওনারা আবেদনটি ইনকোয়ারি করতে পারলেন না জনবলের অভাবে, ঝুলিয়ে রাখলেন। এই ফাঁকে আমি ব্যবসা শুরু করে দিলাম। এখন এই ব্যবসা শুরু করে দিতে গিয়ে আমি এর মাঝখানে 2-5 জন মানুষ
আমার এখানে চিকিৎসা নিতে এসে মারা গেল, তাহলে কি হচ্ছে? একদিকে এই যে সময়টা, মধ্যবর্তী সময়টায় আমি যে চিকিৎসাটি দিলাম, যেটি আয়ানের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, আমরা সবাই জানি যে আয়ানেরটি যখন ধরা পড়লো তখন বলা হলো যে এটির লাইসেন্সও নাই, আবেদনও করা হয়নি। আচ্ছা, আবেদন পরে ওই ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ তারা দাবি করেছেন যে তারা অনলাইনে আবেদন করেছিলেন। ওই যে আবেদন করেই আমি ব্যবসা করতে পারবো, হতেই পারে না। তো এই যে একটা সামগ্রিক একটি বিশৃঙ্খল অবস্থা, জনবল কেন বাড়ানো হচ্ছে না, এই দায়টা কেন? মন্ত্রী আসে, মন্ত্রী যায় বারবার। আমি তো অন্ততপক্ষে 4-5 জন মন্ত্রী আমি দেখেছি, প্রত্যেকটা সময় তারা এই কথাগুলো বলেছেন, অধিদপ্তর অসহায় হয়ে থাকে। কিন্তু এই যে জনবল কাঠামোটা বাড়ানোর জন্য যে প্রক্রিয়াটি, সেটি হচ্ছে না। না হওয়ার পিছনে অনেকে বলে থাকেন, আমরা গণমাধ্যম কর্মীরা যখন কথা বলতে যাই, বিভিন্ন স্টেক হোল্ডার তারা বলে থাকেন এর পেছনে অন্য ধরনের একটা বাণিজ্য আছে। অর্থাৎ যদি স্বাস্থ্য অধিদপ্তরকে শক্তিশালী করা হয়, যদি হেলথ সিস্টেমকে রিফর্ম করা হয়, তাইলে এই যে অনিয়ম, এই যে অনৈতিক বাণিজ্য, এই বাণিজ্যগুলো চলবে না। তখন একটা মনিটরিংয়ের মধ্যে চলে আসবে, একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। তো এই জন্য কৌশলে এই যারা স্বাস্থ্যসেবা খাতের বাণিজ্য করছেন, তারা এমন একটি পরিবেশ পরিস্থিতি যোগসাজশে তৈরি করে রাখেন যাতে জনবল কাঠামোটা বাড়ানো না হয়। জি, এটি তো একটু আসলে ক্ষুদ্র একটি। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। কেউ বলছেন অবৈধ হাসপাতাল ক্লিনিকের সঠিক সংখ্যা সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে আসলে তাদের কাছে নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যেগুলোর নাম ঠিকানা তাদের কাছে আছে, তাদের বিরুদ্ধে কেন তারা কোনো ব্যবস্থা নিতে পারে না? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় তৌফিক মারুফ ভাই ইতিমধ্যেই যে সমস্যাটা সূত্রপাত করেছেন, সেটি আর একটু গভীরে প্রবেশ করলে দেখা যাবে যে শুধু যে জনবল না, যে ম্যান্ডেট, আইনি কাঠামো এবং তার সঙ্গে যে বিধিবিধান, সেটিও খুব যথেষ্ট নয়। এটি অন্য অন্য আইন শৃঙ্খলা এবং আইন বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো তার উপর নির্ভর করতে হয়, এবং সেক্ষেত্রে কিছুটা তো আন্তরিকতার অভাব ইত্যাদি সবই রয়েছে। আমরা প্রথমত এই যে অপচিকিৎসার যারা শিকার, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা থাকবে, এবং সেই সঙ্গে আমাদের যে চলমান যে অভিযান, যার মাধ্যমে এই কথাগুলো আবার উঠে আসছে, সেটির জোরদার করতে হবে। তো আমাদের প্রথম কথা ওখানে ফিরে যেতে হবে যে আমাদের স্বাস্থ্যের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে তো প্রাইভেট সেক্টরের ধরনের বিকাশকে, যেটাকে বলা হয় নিয়ন্ত্রণের কোনো মেকানিজম, সেভাবে তৈরি হয় না। সেটি এই 40 বছরে যেখানে 70% প্রাইভেট সেক্টর নিয়ে নিয়েছে, তাহলে আমাদেরকে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে যেতে হবে, এবং সেজন্য এখানে আমাদের চিকিৎসক এমপি মহোদয় রয়েছেন, এবং তাহলে স্থায়ী কমিটির মাধ্যমে প্রথমে দরকার হচ্ছে আইন এবং তার বিধিবিধান। দেখুন, 1982 সালের অর্ডিন্যান্স দিয়ে যদি আপনি এই ধরনের কাজ করতে চান, এবং এখন পর্যন্ত যদি অ্যাক্রিডিটেশন যে ল, এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু জনবল থাকলেও কিন্তু সব কিছু করা যেত না। আরেকটি হলো, এটা একটু দোহায় তো হয় বটেই, কিন্তু আমরা জানি যে বিকেন্দ্রীকরণ ছাড়া শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়কে শক্তিশালী করে লাভ নাই। উনি তো বললেন 10 জন, উনি যদি বিভাগীয় পরিচালকের অফিসে যান আরও হতাশ হবেন। বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের মাত্র 2-3 জন মানুষ নিয়ে যে অসহায় অবস্থায় থাকেন, সেইভাবে কিন্তু আসলে এখন আর এই পরিদর্শন সম্ভব নয়। তাহলে আমাদেরকে আসলে পুরো বিষয়টি নিয়ে একটি সমন্বিত পরিকল্পনায় যেতে হবে, এবং সেক্ষেত্রে পাবলিক সেক্টরের উন্নয়ন ছাড়া, পাবলিক সেক্টরকে একটা ভালো প্রতিযোগী হিসেবে দাঁড় করিয়ে তার কোয়ালিটি, মান এবং সংখ্যা এবং মানকে উন্নত করা ছাড়া শুধুমাত্র আইন শৃঙ্খলা দিয়ে প্রাইভেট সেক্টরকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি। বিভিন্ন সময় অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দেখেছি, কিংবা নেওয়া শুরু হয়, এবং কোনো একটা অজানা কারণে কিছুদিন পর সেটা আবার বন্ধ হয়ে যায়, থেমে যায়। এর কারণটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুইজন বিজ্ঞ আলোচক সুন্দর বক্তব্য রেখেছেন, এবং আরটিভির অগণিত দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ। আসলে এর আগে আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে একটা রুলস দেওয়া হলো যে অবৈধ ক্লিনিক বন্ধ হয়ে যাবে, এবং আমাদের দেখার মধ্যে প্রচুর ক্লিনিক যেগুলো লাইসেন্স ছিল সেগুলো বন্ধ হয়ে গেলো। অদৃশ্য কারণে আবার দেখা গেল কয়েকদিন পরে আবার অনেকই চালু হয়ে গেছে। এই যে জিনিসটা চলতেছে, এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে যে তৌফিক ভাই যেটা বললেন, একটা আবেদন করার অর্থই নয় যে আপনি পারমিশন পেয়ে গেছেন।
আবেদন করবে, সেখানে ভিজিট করবেন, তার লজিস্টিক সাপোর্ট আছে কিনা, ম্যান পাওয়ার আছে কিনা, অথবা একটা ক্লিনিক চালাতে গেলে যে আর যে সাপোর্টিং সিস্টেম আছে কিনা সেটা আছে কিনা সেটা দেখতে হবে। সেটা না দেখে আপনি একটা ক্লিনিক চালু করলেন যেখানে মানুষের জীবন নিয়ে কাজ কাপড়, আপনার যে অপারেশন করতে একটা সিম্পল একটা মুসলমানি করতে যে একটা ঘটনা ঘটছে, হয়তো আমরা দুর্ঘটনা বলতেছি, কিন্তু ওই পরিবারে যদি একটা সন্তান থাকে তার জন্য কিন্তু দুর্ঘটনা, তার জন্য এটা অবশ্যই দুর্ঘটনা না, এটা একটা বড় সমস্যা যে সারা জীবনের জন্য এই পরিবারটা নিঃস্ব হয়ে গেল। তো এরকম আমরা যদি চিন্তা না করি, শুধু ব্যবসার জন্য ব্যবসা করি, ক্লিনিক খুলে ব্যবসা করি, তাহলে কিন্তু হবে না। আপনাকে মানুষের ওই জায়গায় যেতে হবে না, এই প্রবলেমটাকে অন্য প্রবলেমের সাথে মেলানো যাবে না। ধরেন আমাদের অবৈধ ক্লিনিক 2000 আছে, এই 10 জন মানুষকে 2000 কয়টাকে টাচ করছে? আমি ধরেন 10 জনের কাছে 200 দিলাম, সে 200 মানুষ কি প্রপারলি কাজ করতেছে? এখানে আমার কিছু কোশ্চেন আছে, আমার কাছে সেটা মনে হয় না। এই 10 জন মানুষও যদি ঢাকা শহর বাদ দেন, আউটসাইড দ্য ঢাকা শহর হয়তো 10 জনের জন্য তারা যেতে পারছেন, এই ঢাকা শহরে আপনি যা দেখেন যে কীভাবে অবৈধ ক্লিনিক এবং বিভিন্ন চেম্বার, সরকারি হাসপাতাল চালাতে গেলে তার রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে হবে, পাশাপাশি প্রাইভেটে থাকলে চলবে। হ্যাঁ, প্রথমের দিকে এই দেশে তো প্রাইভেট হাসপাতাল ওইরকম ছিল না। এটা ধরেন গত 20 বছর বা তার কিছু বেশি সময় ধরে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, ব্যাঙের ছাতার মতো। ঢাকার বাইরে কোথাও পান, ঢাকা শহরে যে অবৈধগুলো আছে সেইগুলো বন্ধ করলে তো মানুষ একটা স্বস্তির জায়গাতে ফিরতে পারে, না ঠিক আছে ঢাকা শহরে গেলে একটা প্রপার জায়গায় চিকিৎসা পাওয়া যাবে। এই সামগ্রিক জিনিসগুলোকে যদি আমরা শক্তভাবে না ধরি, তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা কাঙ্ক্ষিত নিতে পারবো না। আমাদের সেই জায়গাতে অবশ্যই হাত দিতে হবে। যখনই সমস্যা শুরু হয় তখনই আমরা হইচই করবো, তারপরে 2 দিন পর থেমে যাবো। এখন একটা আয়নের ঘটনা ঘটছে, আরও একটা ঘটনা বের হয়ে আসতেছে, এর কদিন পরে হয়তো থেমে যাবে। এখানে হাইট করার কোনো জিনিস নেই, আপনাকে সেই জায়গাটা পৌঁছতে হবে। এখন সারা বিশ্ব যাবে এগিয়ে যাচ্ছে, আমাদেরও এগিয়ে যেতে হবে। আমাদের পুরো প্রফেশনটাকে এবং আমাদের বিভিন্ন যে প্রবলেমগুলো সেগুলোকে এখনই অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ আপনাকে। তৌফিক মারুফ, অভিযোগ রয়েছে অভিযানে বন্ধ হওয়া হাসপাতালগুলো কিছুদিন পরেই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবারও চালু করে ফেলে। এমনও দেখা গেছে একই প্রতিষ্ঠান একই কারণে দ্বিতীয় এবং তৃতীয়বারও সিলগালা করা হচ্ছে। এটা সম্ভব হয় কিভাবে? সম্ভব, এটা দুইটা দিক আমি একটু বলবো। একটা হচ্ছে যেটি আমাদের এমপি মহোদয় যে জিনিসটি বললেন, যে এইখানে ওই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপার আছে, যে আবার আদালতের কিছু বিষয় তিনি প্রসঙ্গ তুলছেন। এখন আদালত একটা জায়গা যেখানে যে যিনি অভিযুক্ত হয়ে যান, যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা যদি আদালতে যান, আদালত বিশেষ করে উচ্চ আদালতে যখন কাগজপত্র শো করা হয় সেটার ভিত্তিতে তারা হয়তো সেটাকে আবার একটা অনুমতি দেয়, টাইমিং একটা সবুজ টবুজ করে ইত্যাদি এই টাইপের। কিন্তু এর মধ্যে আরো কিছু বিষয় কাজ করে। আমি একটু আগে কিন্তু একটি কথা বলেছি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, চিকিৎসকদের যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার কথা আমি বলছি না, অবশ্যই এই চিকিৎসকদের মধ্যে যারা নেতৃত্বের জায়গায় আছেন তাদের আসলে এই জায়গাটা ভালো করে দেখতে হবে। এখন একটি সোসাইটির মধ্যে যারা অপরাধ করেন, যারা এই ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত কোনো প্রতিষ্ঠান, সেটি যদি অভিযানে বন্ধ করে দেওয়া হয়, অ্যাসোসিয়েশন কেন তার দায় নিবে? এইটি আমি একদম তো প্রমাণ দিয়েই বললাম। তো একইভাবে যখন প্রাইভেট ক্লিনিক, হাসপাতালের বিরুদ্ধে বড় কোনো অভিযান চালানো হয়, প্রতিটা বার, আমি একদম এটি দায়িত্ব নিয়ে বলছি, প্রতিটা বার অ্যাসোসিয়েশন থেকে আপত্তি জানানো হয়েছে। তারা থ্রেট দিয়েছে, তারা এটি নিয়ে মন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছে। এটি নাসিম সাহেবের সময় দেখেছি, রুহুল হক সাহেবের সময় দেখেছি, তারপরেও দেখেছি। এই যে আমি করোনার সময়ের কথা তো বললামই, একদম কাছাকাছি সময়ের। তো এই জায়গাগুলোতে যেমন দেখেন একটা রায় হয়েছে আপনার চট্টগ্রামে মাক্স হাসপাতালে, যে একটা বাচ্চা মারা গেছিল, সেইটার জন্য ওই ঘটনার সময়ে বিএমএ পর্যন্ত তাদের পক্ষ নিয়ে তারা এক ধরনের অবস্থানে চলে গেছিল। আমি এইটি বলছি যে যারা চিকিৎসক যে কোনো চিকিৎসক কেউ তো আর ইচ্ছা করে মারেন না, এটি ঠিক আছে, কিন্তু যারা ভুল করেন, যারা ভুল করার এটিও দেখার দায়িত্ব তারাই দেখবেন, তারা অন্য কেউ তো বুঝবেন না। কিন্তু যখন অভিযোগটা আসে এবং একটা পর্যায়ে যখন এটি প্রমাণের জায়গায় চলে যায়, মাঝখানে যদি এরকম বাধা দেওয়া হয়, তখন তো এটির একটি বহিঃপ্রকাশ তো ঘটেই। 2016 সালে টোটাল 126টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে তারা জিএমপি মানে নেই
বলে তারা নিজেরা শনাক্ত করে তারা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শনাক্ত করেছে। তারা নিষেধাজ্ঞা দিল যে এইগুলো অ্যান্টিবায়োটিক, ক্যান্সারের সহ অনেকগুলো আইটেম তারা বানানোর উপযোগী নন, বানাতে পারবেন না। ঠিক 3 মাসের মাথায় ওর মধ্যে 27টা তারা আবেদন করলো, স্টে অর্ডার নিয়ে আসলো থেকে, হাইকোর্ট থেকে। তারা এখন আবার আমি খোঁজ নিয়ে দেখেছি সেইগুলো ওই পর্যায়ে আছে। তারা এখন এমনকি গভর্নমেন্টের বিভিন্ন এই স্বাস্থ্য অধিদপ্তরে, ফ্যামিলি প্ল্যানিংয়ে, এডিসিএলে তারা ওষুধ সাপ্লাই দিচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? অফিসিয়ালি প্রত্যাহারের আদেশ দিয়েছে, তারপরও সেই ওষুধ মার্কেটে আছে, এমন ঘটনাও ঘটছে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। চিকিৎসা খাতের মতো এমন সংবেদনশীল খাতে কেন এত বিশৃঙ্খলা? এভাবে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে ব্যবসা করা আসলে সুযোগ পায় কিভাবে? মানে এই অবহেলাটা এই সেক্টরে কিভাবে, এটা কি মেনে নেওয়া যায়? আমি বিরতির পরে এসে এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে খুঁজব। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা খাতের চ্যালেঞ্জ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে চিকিৎসা খাতের মতো এরকম সংবেদনশীল একটি খাতে কেন এই বিশৃঙ্খলা, কেন এই অবহেলা? ধন্যবাদ। আপনার কথার সঙ্গে সম্পূর্ণ আমি একমত। এই ধরনের বিশৃঙ্খলা কোনো মতে মেনে নেওয়া যায় না, কারণ স্বাস্থ্য খাত এত সংবেদনশীল একটি খাত। আপনার কথার যদি আমি এক কথায় উত্তর দিই, সেটা আমার আগের কথায় যাই যে আসলে রাষ্ট্র যখন স্বাস্থ্যের দায়িত্ব নেবেন, যদি প্রাইভেট সেক্টর দিয়ে মানে এখনকার বাস্তবতার কারণে, মার্কেট ইকোনমির কারণে ডিসপেন্সও করতে হয়, আইন কানুন এবং সেখানে যেটি তৌফিক কামাল ভাই বলছিলেন যে আইনের ফাঁক গলে কিন্তু বহু কিছু হচ্ছে এবং তার সাথে অবহেলা জড়িত রয়েছে। তা আমি যেটা বলবো, ট্র্যাডিশনাল মেডিসিনের এই যে হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক কিংবা ইউনানি, এই প্র্যাকটিশনারদের কিন্তু এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন সিস্টেম নেই। এবং সেটার জন্য তারা কি করেন, ওনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি রেজিস্টার খাতায় সাইন করে ওনার এক ধরনের রেজিস্ট্রেশন নেন, যেটা কোনো কাউন্সিলের মাধ্যমে না, আইনি কোনো কাঠামো নেই। তাদের কিন্তু রেজিস্ট্রেশন যেটাকে বলা হয় একটা কাউন্সিলের মাধ্যমে, যেখানে ভোক্তাও প্রোটেক্টেড এবং তিনিও কিন্তু তারও প্রোটেকশনের দরকার, কিন্তু কোনো কিছু নেই। আমাদের স্বাস্থ্যসেবা দানকারী একমাত্র নার্স, ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট ছাড়া কারো কোনো রেজিস্ট্রেশন সিস্টেম নেই। শুনতে খুব অবাক। এমনকি নেপালে হেলথ প্রফেশনাল কাউন্সিল রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, আমরা হেলথ প্রফেশনাল কাউন্সিল নেই। আপনার এই ধরনের একটা পরিস্থিতিতে অরাজকতা যেটা বললেন, সেই অরাজকতা তো শুধু চিকিৎসক নিয়ে নয়, এটা সার্বিকভাবেই অরাজকতা হতে বাধ্য। এবং এই ক্ষেত্রে আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করে, এবং তার জন্য যে আমরা বললাম যে অবকাঠামো এবং আইনি কাঠামো, এখন যদি আপনি ভোক্তা অধিকার আইনে যান 2009-এ, যেখানে শুধুমাত্র পয়সা দিয়ে আপনি চিকিৎসা নেন সেটার জন্য আপনি দায়ী থাকতে পারবেন, কিন্তু যেখানে পয়সা দেন না, থিওরিটিক্যালি সরকারি সেখানে কারো কোনো দায় নাই না, এখানে কোনো আপনি ভোক্তা অধিকার আইনে যেতে পারবেন না, আপনাকে 1876 আইনে, টট আইনে মামলা করতে হবে। আপনি কিভাবে আপনি এগোবেন? হ্যাঁ, এবং কাঠামো তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো, এবং তারা যাতে কাজ করে। হ্যাঁ, আমাদের মাননীয় এমপি মহোদয় ঠিকই বলেছেন যে যারা আছে তারা কাজ করছে কিনা সেটা আবার সুপারভিশন, মনিটরিংয়ের একটা ব্যবস্থা থাকতেই হবে। আরেকটি বড় বিষয় হলো, এই ধরনের সিস্টেমে কিন্তু ভোক্তা অর্থাৎ কনজিউমারের এবং জনগণের, হ্যাঁ, এটারও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আমাদের কিন্তু অ্যাক্রিডিটেশন যদি থাকতো, এই প্রত্যেকটা রেজিস্ট্রেশন শুধু না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা স্বায়ত্তশাসিত অ্যাক্রিডিটেশন ব্যবস্থা থাকতো, তাহলে জনগণ কিন্তু কিছুটা নিজে হলো পছন্দ করতে পারতো যে কি ধরনের, আমি কোন স্ট্যান্ডার্ডে কি পয়সা নিচ্ছে। আজ পর্যন্ত কিন্তু আপনার কোনো প্রাইসিংটাও করা যায় না সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এই ধরনের বহু কিছু রয়েছে যেটা আমরা আশা করব নতুন মন্ত্রী মহোদয় এসছেন এবং নতুন সংসদীয় কমিটি এবং নতুন সরকারের কাছ থেকে আমরা এই ধরনের একটা উদ্যোগগুলো আসলে গোড়ায় ঠিক করতে হবে। হ্যাঁ, অন্যান্য ইন্ডিভিজুয়াল চলমান অভিযান ঠিক আছে, কিন্তু চলমান ওই একটা দুইটা শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তিও ঠিক আছে। যেমন আমি বললাম যে আপনি তিনবার সিলগালা করেছে, ওটা দীর্ঘমেয়াদী সিলগালা করেছে, আবার তারা কার্যক্রম, এর দ্বারা দীর্ঘমেয়াদী সমাধান হবে না। এটা হয়তো মানে দৃষ্টান্তমূলক ঠিক আছে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী সমাধান। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ। অবৈধ হাসপাতাল, ক্লিনিকের মতো দেশের চিকিৎসা খাতের সংকটগুলো সমাধানে সরকারের পরিকল্পনা কি, আপনাদের পরিকল্পনা কি? একটা জিনিস যেটা নিয়ে আলাপ হচ্ছে সেটা হচ্ছে যে আসলে ভাই যেটা বলেন, স্ট্যান্ডিং কমিটির কাজ আসলে সব কিছু না। যেমন স্ট্যান্ডিং কমিটি পলিসি অ্যাডাপ্ট করবে, আর হলো এইগুলো আসলে নিয়ন্ত্রণ করা উচিত হচ্ছে বিএমডিসি,
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তাদেরকে যে এটাকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে এই বিশৃঙ্খল অবস্থা চলতে থাকবে। যে জিনিসটা আলাপ করতেছিলাম, বিএমডিসি নির্ধারণ করবে কে ডাক্তার, কে ডাক্তারি করতে পারবে, অথবা তাদের একটা টিম থাকবে যারা এই যে অবৈধ ক্লিনিক বা হাসপাতালগুলো রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা সেগুলো তদারকি করবে। তাহলেই হয়তো একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। না হলে এই যে বিশৃঙ্খলা অবস্থা আমরা শুনতেছি সেটা দীর্ঘদিন চলুক, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। তবে আমাদের মেডিকেল প্রফেশন যে খুব আমরা পিছিয়ে আছি তা না, অনেকভাবে সমালোচনা করতে পারে, কিন্তু পার্শ্ববর্তী দেশ বলেন অন্যান্য দেশের সাথে আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা না। আমাদের যে হেলথ সিস্টেমটা যে খুব বেশি খারাপ সেটা না, কিন্তু কিছু কিছু ঘটনা যেগুলো শৃঙ্খলা আনতে হবে। আমাদের অবকাঠামো বলেন, আমাদের ডাক্তারদের কোয়ালিটি বলেন, ইভেন সিস্টারদের কোয়ালিটি, হ্যাঁ আমরা যদি একদম ডেভেলপ কান্ট্রির সাথে হয়তো পারবো না, কিন্তু আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা না। আর একটা প্রসঙ্গ, যে আপনি একটা ক্লিনিক বন্ধ করে দিলেন, হাইকোর্টে গেলে স্টে অর্ডার দিয়ে দিল, অথবা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধ করে দিলেন, হাইকোর্টে যা স্টে অর্ডার দিলে। এই জিনিসটা ব্যাপার আমি ব্যক্তিগতভাবে খুব অপছন্দর। কারণ হচ্ছে যে একটা জিনিস তো বন্ধ করা হয়েছে কোনো না কোনো কারণে, সেটার হয়তো এক্সপ্লানেশন চাওয়া যেতে পারে যে আপনি কেন এটা বন্ধ করলেন। যে কোনো একটা জিনিস হলো, আপনি কি বলে একটা পরীক্ষা না করে তদন্ত না করে আপনি একটা অবৈধ স্থাপনা করেছেন ঢাকা শহরে, সেটা ভাঙা যাবে না, স্টে অর্ডার নিয়ে রাজু গাছে ভেঙে দিয়ে গেল, আপনি স্টে অর্ডার নিয়ে আসলো। আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধ করলেন, স্টে অর্ডার নিয়ে আসলো। আপনি একটা ক্লিনিক বন্ধ করলেন, স্টে অর্ডার নিয়ে আসলে দিব্যি চালাচ্ছে। আবার দেখেন 3 মাস পরে স্টে অর্ডার, 3 মাস পরে এটা ইয়ার্স টুগেদার চলতে থাকলো। এটা হওয়া উচিত না। কারণ হচ্ছে যে আপনি যদি স্টে অর্ডার দিতে চান তাহলে একটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে যে হ্যাঁ এটা যে কারণে এটাকে বন্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, অথবা তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছে, সেটা একটা বিশেষজ্ঞ টিম যদি রিকমেন্ড করে না এটা হওয়া উচিত না, ওটা হয়েছে এটাকে ঠিক না, তখন হয়তো যে না ঠিক আছে এটা বন্ধ করে দেওয়া হলো, অথবা যেটা আছে যে না ঠিক আছে তারপর ইনজাস্টিস করা হয়েছে তাকে চলতে দেওয়া উচিত, এই হওয়া উচিত। না হলে স্টে অর্ডার দিলে একটা অবৈধ স্থাপনা, অবৈধ একটা ক্লিনিকে সেখানে যে চিকিৎসা হচ্ছে সেটা মানসম্মত না, এটা তো চলতে থাকবে এবং সেই ঘটনাগুলো ঘটতেছে। এটা করতে দেওয়া উচিত না। কোনো কিছু করার আগে হাইকোর্ট থেকে আমার মনে হয় যে বিএমডিসির একটা মতামত নেওয়া উচিত যে এরকম একটা ইস্যু আসছে, বিএমডিসি কি মনে করে, অথবা বিএমডিসি থেকে একটা তদন্ত করে এর একটা রিপোর্ট দেওয়া, তারপরে স্টে অর্ডার দিক, বন্ধ করে দিক, যেটা করা উচিত। না হলে এই যে অব্যবস্থাপনা, এটা সরকারও আমরা দেখছি বিভিন্ন সময় অসহায় হয়ে পড়ে, অথবা বিএমডিসি একটা অ্যাকশান নিতে গেছে, দেখা যাচ্ছে তা কিছু করা যাচ্ছে না। এটা দীর্ঘদিন চলতে দেওয়া উচিত না, এবং এইসব জিনিসগুলো যদি আমরা এখন ঠিক না করতে পারি বিভিন্ন পদে পদে আমরা বাধাগ্রস্ত হব। ধন্যবাদ আপনাকে জনাব তৌফিক মারুফ। যথাযথ অনুমোদনহীন চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে আসলে মূল চ্যালেঞ্জগুলো কোথায়, আমরা কি চ্যালেঞ্জগুলো নির্ণয় করতে পারি? আমার যতটা অভিজ্ঞতা এত বছর পর্যন্ত এই হেলথ সেক্টরে কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখন সময় এসছে বাংলাদেশে, যেটি আমাদের দুজন আলোচকের মধ্যে দিয়ে একটু বেরিয়ে আসছে, এবং এটা আমি বিশ্বাসও করি যে এক ধরনের একটা রিফর্ম দরকার এবং ডিফারেন্ট কিছু আলাদা অর্গান তৈরি করা, লাইক যেমন প্রাইভেট সেক্টরটি এখন সরকারি সেক্টরের চেয়ে অনেক অনেক বড়, তো এইটির জন্য আলাদা একটা অথরিটি তৈরি করা, একটা হতে পারে একটা কমিশন, হতে পারে একটা বোর্ড, এই টাইপের কিছু একটা আলাদা একটা অথরিটি যারা এটির টোটাল মনিটরিং করবে, যারা এটির টোটাল রেজিস্ট্রেশন সিস্টেমটি মেনটেন করবে, সারা দেশে তাদের আন্ডারে একটা ম্যান পাওয়ার থাকবে, এবং এইগুলো টোটালটাই প্রাইভেট হেলথ সেক্টরটি তারা করবে। দেখেন অন্যান্য কোনো সেক্টরে কিন্তু এটা আছে, কোনো মন্ত্রণালয়ে কিন্তু আলাদা বোর্ডও করে দেওয়া আছে, কিন্তু এই সেক্টরটা কিন্তু নাই, সেটি করা হয়নি। অন্যদিকে আরেকটা জিনিস হচ্ছে, যারা এখন হেলথ সেক্টরে এই একই মন্ত্রণালয়ের আন্ডারে আছেন তাদের মধ্যে ম্যানেজারিয়াল জায়গাটায় অনেকের ক্ষেত্রেই বড় একটি সমস্যা রয়ে গেছে। আমি এখানে আগেও বলেছি যে উপজেলা পর্যায়ে দেখেন কিংবা জেলা পর্যায়ে দেখেন, আপনার এই ডিজি অফিসেও দেখেন, একই ব্যক্তি যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করবেন তিনি কিভাবে চিকিৎসা সেবায় মনোযোগী হবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে উনি হয়তো চিকিৎসক হিসেবে ওনার দক্ষতা আছে, উনি তো ম্যানেজারিয়াল কাজে তো টেন্ডার জায়গায় তো দক্ষতা নাও থাকতে পারে। তো এই জায়গাগুলোতে একদম চেইনের মতো উপরের দিকে চলে আসছে। এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যতজন মহাপরিচালক হয়েছেন একজনও নেই যিনি গায়ে কাদা না লাগিয়ে এই চেয়ার থেকে গেছেন, অথচ প্রত্যেকেই ভালো চিকিৎসক কিংবা চিকিৎসার তারা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যেকের বিরুদ্ধেই বড় বড় অভিযোগ, কারো বেশি কারো কম, কিন্তু প্রত্যেকের মাথায় দুর্নীতির বোঝা নিয়ে তারা গেছেন, সেটি মেয়াদ কেউ পূর্ণ করছেন, কেউ করতে পারেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কজন ভিসি হয়েছেন সেখানে দেশের সবচেয়ে বড় বড় চিকিৎসকরা সেখানে দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন। কেউ ওইখান থেকে যেতে পারেননি যার বিরুদ্ধে কোনো অভিযোগ না হয়েছে। এখন এইটি কি সবাই কি দুর্নীতিবাজ? হয়তো বা না, অনেকেই আছে, কিন্তু কেউ কেউ হয়তো বা না। কিন্তু এই সুযোগটা নেয় আসলে বাংলাদেশে হেলথ সেক্টরের যারা অর্থনৈতিকভাবে যারা বাণিজ্য করেন, অবৈধ বাণিজ্য করেন, সেটি ঠিকাদার হোক, সেটি চিকিৎসা ব্যবসায়ী হোক, সেটি হাসপাতাল ব্যবসায়ী হোক। আমি হাসপাতাল মালিকদেরকে এখন হাসপাতাল ব্যবসায়ী বলি। তো এই হাসপাতাল ব্যবসায়ী হোক, যারাই হোক, টোটাল এই গ্রুপটি হচ্ছে এনাদেরকে করে, যে কারণে তারাই এই চক্রটি আসলে রিফর্মটা করতে দেয় না। রিফর্মের কথা যখনই ওঠে তখনই এটি চেপে যায়। আরেকটি পয়েন্ট বলে আমি শেষ করব, সেটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ, এখন পর্যন্ত আমাদের হেলথ স্কিম চালু হয়নি, হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমটি চালু হয়নি। যখন ইউনিভার্সাল হেলথ কাভারেজ সিস্টেমটি কার্যকর হবে তখন অটোমেটিকভাবে এই জায়গাগুলো অনেক শৃঙ্খলা ফিরে আসবে এবং অনেকগুলো অনৈতিক, দুর্নীতি, অনিয়মের পথ বন্ধ হয়ে যাবে। সিস্টেমেটিক ওয়েতে যখন আসবে মানুষ সেবা পাবে। সিস্টেমেটিক ওয়েতে যখন আসবে সরকার যেটি একটু আগে এমপি সাহেব যেটি বললেন, আমরা তো এটি সবসময় বলি, বাংলাদেশে গত কয়েক বছরে স্ট্রাকচারালভাবে সারা দেশে যেভাবে স্ট্রাকচারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সুন্দর ভবন হয়েছে, যন্ত্রপাতি আছে, কিন্তু ভেতরে পর্যাপ্ত মানুষ নেই। মানুষ আছে, মানুষের মধ্যে ভেজাল আছে। বহু বিল্ডিং আছে, আমি স্পেশালিস্ট চিকিৎসক নেই, বহু বিল্ডিং আছে যেখানে আমি বেশি দূর যেতে হবে না। আপনি দেখবেন পুলিশ হাসপাতালে কি করেছে, একেবারে চকচকে যখন দারুণ বিল্ডিং করেছে আপনার, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে এই যে ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে আপনার সারা দেশে যতগুলো ওই ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, সুন্দর বিল্ডিং, চমৎকার মডেল, আপনি দেখেছেন কিনা জানি না, চমৎকার মডেল সেইগুলো মানে ভেতরে লোক যায় না, থাকে না। বিল্ডিং কোথাও জানালা কপাট, নতুন বিল্ডিং খুলে যাচ্ছে, নিয়ে গেছে। আমি নোয়াখালীতে আমাদের এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এলাকা ঘুরে এসেছি, সেইখানে আমি নিজে দেখেছি যে জানালা কপাট কিচ্ছু নেই, বিল্ডিংটা দাঁড়িয়ে আছে শুধু কঙ্কালের মতো, যার মতো নিয়ে গেছে, খুলেই নিয়ে গেছে। এখন এই হচ্ছে অবস্থা। তো আমরা সুন্দর ভবন থাকা মানেই ভালো চিকিৎসা নয়, নতুন আধুনিক কোটি টাকার যন্ত্রপাতি থাকা মানেই ভালো চিকিৎসা নয়, কিংবা মানে বড় বড় ডিগ্রি, আমি আবার বলছি যে বড় বড় ডিগ্রি থাকা মানেই ভালো মানুষ নয়। কম্বাইনলি তাদের নীতি নৈতিকতা ভালো থাকতে হবে, তাদের সেখানে সেবার মানসিকতা থাকতে হবে, বাণিজ্য জায়গাটিকে আলাদা করে রাখতে হবে, তবেই এই সেক্টরটি আসলে একটি সেবা খাত হিসেবে। আমাদের আলোচনা শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, কেউ পুরো চিকিৎসা খাতকে জাতীয়করণ করার কথা বলছেন কিংবা ভাবছেন, এটা কতখানি সম্ভব এবং সরকার এই বিষয়ে কি ভাবছে? আসলে আমাদের সত্যি কথা চিকিৎসা ব্যবস্থা একসময় জাতীয়করণ, বঙ্গবন্ধু জাতীয়করণই মতোই করেছিলেন, পুরোপুরি না হলেও সেই সময় কিন্তু প্রাইভেট সেক্টরটা এইভাবে ডেভেলপ হয়নি। এখন যেহেতু সারা বিশ্ব প্রাইভেট সেক্টরের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট, সেখানে বাংলাদেশ যে পিছিয়ে থাকবে সেটা সম্ভব না। আর এখন আমরা যে পর্যায়ে আসছি, ইচ্ছা করলেই আপনি প্রাইভেট সেক্টর থেকে বের হয়ে আসতে পারবেন না, বরং প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা হচ্ছে। সারা পৃথিবীতে আপনি যদি দেখেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর বলেন, যেখানেই বলেন, প্রাইভেট হাসপাতালগুলোই কিন্তু এখন সবচেয়ে ভালো চলতেছে। আপনি যদি কলকাতার কোনো একটা হাসপাতালে যা দেখেন, গভর্নমেন্ট হাসপাতালে সেখানে রোগী ঢুকতে পারে না। বাংলাদেশে ঢাকা মেডিকেলের কথা চিন্তা করেন, তার চেয়ে খারাপ। কিন্তু আপনি যদি পাশাপাশি দেখেন অ্যাপোলো বলেন, তাদের টাটা বলেন, যে অন্যান্য হাসপাতাল, সেগুলো কিন্তু অনেক ডেভেলপ। তো বাংলাদেশে ধরেন ওরকম ডেভেলপড হচ্ছে, নাম করে আমি বলতে চাই না, অনেক হাসপাতাল আপনি ঢাকা শহরে দেখবেন যে প্রাইভেট হাসপাতাল খুবই ভালো চলতেছে এবং তাদের রোগীর সেবাও খারাপ ভালো, এবং রোগীরা যাচ্ছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কেবিনগুলো মানুষ গেলে পছন্দ করে। আর একটা হচ্ছে যে এখন তো মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটা শ্রেণী আছে, হ্যাঁ, তাদের হয়তো আমরা যে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে নিয়ে পুরো জাতিকে আনা দরকার, এর ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু একটা জিনিস হচ্ছে যে একটা শ্রেণীর মানুষের হাতে তো পয়সা আছে, সেই মানুষগুলো যারা দেশের বাইরে চিকিৎসা করতে সিঙ্গাপুর যাচ্ছে, তাদের বা ইন্ডিয়া যাচ্ছে, তাদেরকে যদি আমরা ধরে রাখতে পারি, সেটা যদি বেসরকারি লেভেল দেওয়া হয়, সেটা তো আমাদের জন্য বৈদেশিক মুদ্রা যেটা লস হতে, সেখান থেকে আমরা বিপুল পরিমাণ অর্থ কিন্তু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিপুল পরিমাণ। এবং ভারতে যে অর্থ যাচ্ছে, এটার যদি হিসাব বলা যায়, আপনার এটা মানে অচিন্তনীয়, মানে আনবিলিভেবল।
তো সেটা যেটা হচ্ছে সেইখানে আর শুধু সরকারি না, ডেফিনেটলি আমি বেসরকারি বিরুদ্ধে আমি বলি বেসরকারি অবশ্যই ফ্লারিশ হবে, কিন্তু সেটা একটা নিয়ন্ত্রণে থাকতে হবে। জি আরুফ ভাই যেটা বললেন যে ভিন্ন ব্যবস্থাপনার ব্যাপারে আমার রিজার্ভেশন আছে। আপনি যদি দুই রকম ব্যবস্থাপনা দেন, দেখবেন যে ওখানে কি হচ্ছে আর এখানে দিন আর রাত্রে গন্ডগোল লাগাচ্ছে, এবং একটা আর একটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, প্রতিনিয়ত সেটা নিয়ে ঝামেলা হচ্ছে। আমরা যেটা মনে করি পুরো ব্যবস্থাপনা একটা সুসংগত হওয়া উচিত, এবং সেখানে কারোর জন্য মানে আননেসেসারি কোনো ঘটনা ঘটাতে না পারে, অথবা কাউকে বিশেষ সুবিধা দেওয়া হলো, দিয়ে ওই যে তার হাসপাতালের কোনো কিছু নেই তাকে পারমিশন দেওয়া হচ্ছে, অথবা একজন অন্যায় করতেছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, অথবা যে চিকিৎসাটা পাওয়ার কথা সেটা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সেই জিনিসটা যদি না হয়, পুরো জিনিসটাকে যদি আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, এবং সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সেই জায়গাতে সিম্পল একটা জিনিস বলি যে বঙ্গবন্ধুতে আমরা চালু, আমি ওখানে স্পেশালিস্ট গভর্নিং বডির মেম্বার, যে আমরা দেখলাম যে সারা পৃথিবীতে হচ্ছে যে আপনি ভুরঙ্গমারি থেকে একজন রুগী আসতেছে, ওখানে আসার পর ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে থাকতেছে, দেখা যাচ্ছে যে ওর সিরিয়াল পাইতে পাইতে ওনার সারাদিন চলে যাচ্ছে। তো ওই মানুষটা যদি ধরেন সকালবেলা ওখান থেকে যদি একটা কী বলে সিরিয়াল দিয়ে আসতে পারে যে তার 10টার সময় তার অ্যাপয়েন্টমেন্ট, সে কিন্তু ওইভাবে এসে আধা ঘন্টা আগে এসে বসে দিলে রুগী দেখে তার পরীক্ষা নিরীক্ষা করে একদিন পরের দিন বা সেই দিন চলে গেল। আমরা যদি শতভাগও না করতে পারি, অ্যাটলিস্ট 50 বা 70% এবং আস্তে আস্তে বাড়াতে পারি, সারা পৃথিবী পারলে আমরা কেন পারবো না? তাহলে কিন্তু পুরো জিনিসটা একটা সিস্টেমের মধ্যে মানুষের সাফারিং কমে এবং সেবাও ভালো হয়, সেই জিনিসগুলো করতে হবে। আর একটা যেটা আমাদের প্রবলেম ছিল যে শুধু ডাক্তার সমস্যা না, 12 বছর এই দেশে কোনো টেকনোলজিস্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়নি তারা কেস করার জন্য। এবং যে জিনিসটা একটু আগে বললাম, একজন ডাক্তার ভালো চিকিৎসা কীভাবে দেবে? আপনি রিপোর্ট যদি ঠিক মতো না দেন, প্যাথোলজি যদি ভালো না হয়, একটা বায়োপসি রিপোর্ট যদি উল্টাপাল্টা রিপোর্ট, আপনি ক্যান্সার হয়েছে বলে দিল যে নর্মাল, আপনি ওই রোগীর কি অবস্থা হবে ভেবে দেখেন, অথবা টাইফয়েড হয়েছে, প্রত্যেকটা একটার সাথে আরেকটা সম্পর্ক, এভরিথিং। এবার বললাম যে মেডিকেল হচ্ছে একটা টিম ওয়ার্কের কাজ, আপনি একজন ভালো হলে হবে। এই টিম ওয়ার্ককে যদি আমরা সুসংগত করতে পারি, আবার আমাদের হচ্ছে ম্যানেজমেন্টকে যদি ঠিক করতে পারি, ডেফিনেটলি আমরা সারা বিশ্বের অনেক দেশে যে ভালো আছে এবং আরও ভালো করতে পারবো। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। আপনার সংক্ষেপে পরামর্শ শুনেই আজকে আলোচনা শেষ করব। পরামর্শ হচ্ছে স্বাস্থ্য জনবল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রসঙ্গটি উঠে এসেছে, এবং সেখানে ম্যানেজমেন্টের জন্য স্পেশাল মানুষ তৈরি করা আগে থেকে, ক্যারিয়ারের শুরু থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়ে আসলে হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি 2015 এবং 2023-এর সবিস্তারে উল্লেখ আছে, এবং এখানেও উল্লেখ আছে যে ডাক্তার এবং যেটা ডেন্টিস্ট, তার বাইরে বিএমডিসির যে ম্যান্ডেট সেটা সীমাবদ্ধ, এবং অন্যান্য প্রফেশনের জন্য যেটা টিম ওয়ার্কের কথা হচ্ছে তাদের জন্য আসলে খুব আইন প্রণয়ন দরকার। এটা বিএমডিসি হ্যান্ডেল করতে পারে না, এটা খুব জানা কথা। তো আমরা সব মিলিয়ে আমাদের এখন যেটা সমন্বিত যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে এসডিজি অর্জনেরটা হচ্ছে আমাদের প্রথম গোল, কিন্তু আলটিমেটলি আখেরে কিন্তু আমরা ফেল করবো না, পাস করবো, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয়ে যাবে। এবং তার জন্য ইউনিভার্সাল হেলথ কাভারেজ 2030 সালের মধ্যে পেতে গেলে পাবলিক সেক্টরকে জোরদার করা, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড স্বাস্থ্যসেবা ছাড়া, পাবলিক সেক্টর জোরদার করা ছাড়া প্রাইভেট সেক্টর দিয়ে কিন্তু সেটা অর্জন সম্ভব না, এটা প্রমাণিত। আমি অনুরোধ করব যে পাবলিক সেক্টর স্বাস্থ্য ব্যবস্থা জোরদার হলে প্রাইভেট সেক্টরে, প্রাইমারি হেলথ কেয়ার জোরদার হলে পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে পেশেন্টের ফ্লো এমনিতেই কমে যাবে। এবং সেটা নিয়ম কানুনের ভিতরে এনে আমাদেরকে নীতি নৈতিকতাকে জোর দিতে হবে, কারণ শুধু আইন দিয়ে সব কিছু সম্ভব না। চিকিৎসকদের এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নৈতিকতা খুব প্রধান একটি বিষয়, শিক্ষা ব্যবস্থা থেকেই সেটা শুরু করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কোথাও প্রশাসনের উদাসীনতার সুযোগে, আবার কোথাও পারস্পরিক যোগ সাজসে সারা দেশে গড়ে উঠেছে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। এতে ব্যাপক ঝুঁকিতে পড়েছে দেশের সামগ্রিক স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। আজকে আলোচকরা যেমনটি বলছিলেন, চিকিৎসার মতো সংবেদনশীল খাতে উদাসীনতা, স্বেচ্ছাচারিতা, বিশৃঙ্খলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর থেকে বেরোতে হলে স্বাস্থ্য অধিদপ্তরে মনিটরিং খাতে জনবল বাড়াতে হবে। প্রয়োজনে হাসপাতাল, ক্লিনিক সহ সামগ্রিক স্বাস্থ্য খাতে গুণগত মনিটরিংয়ের জন্য স্বতন্ত্র বোর্ড বা কমিশন গঠন করতে হবে। স্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রমকে রেজিস্ট্রেশন এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। আইন ও বিধিবিধানে সংশোধন আনতে হবে। প্রতিটি খাতে দেশের মানুষকে জিম্মি করার যে প্রবণতা তৈরি হচ্ছে তা থেকে বেরোতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশে চিকিৎসার গুণগত মানও বাড়াতে হবে। সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে, এই ঘাটতি দূর করতে হবে। দর্শক, আজ পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।